আরে কালু, একটু কড়া করে চা দে বাবা। সারা রাত্রির গাড়ি চালাতে হবে, সকালবেলার মধ্যে লুমড়ি পৌঁছতে হবে। আরে এক্ষুনি দিচ্ছি বাবু দাদা। এই নাও বাবুদা তোমার স্পেশাল কড়া চা। এই কালু, হুম হুম, চাওয়ালা কালু ভয় পেয়ে এমনভাবে দাঁড়িয়ে থাকলো যেন ও কোনো ভূত দেখেছে। ও ট্রাকে একজন মহিলাকে দেখতে পায়, যে মহিলা কয়েক মাস আগে মারা গেছে। একজন দুঃখী অসহায় মহিলা, যে একটা রহস্যময় পরিস্থিতিতে মারা গিয়েছিল। জেঠিমা, জেঠিমা, জেঠিমা খাবার। কিছু চিন্তা করলে তুমি ওই ব্যাপারে? আবার সেই কথা? আরে তুমি কেন বুঝতে পারছো না? অত বড় স্কুলের ফিস অনেক বেশি, আর তাছাড়া আমার মাইনেও অনেক কম। তাহলে তুমি বলো আমি এতগুলো টাকা কোথা থেকে আনবো? যখনই আমার আর রাজুর কথা আসে তখনই তোমার কাছে টাকা থাকে না। এভাবেই চলবে আমাদের জীবন, সবকিছুকেই মানিয়ে চলতে হবে। আমার ইচ্ছার কোনো দাম নেই, আর সবকিছুকে মানিয়ে চলারও না একটা সীমা থাকে। আরে আমি একজন সাধারণ টিচার, আর তাও সরকারি স্কুলের। আর বিয়ের আগে তুমি ভালো করেই জানতে যে আমি কত মাইনে পাই, আর তুমি এটা ভালো করেই জানতে যে আমার বাবা মায়ের দায়িত্ব আমারই ওপরে। সবকিছু তুমি ভালো করে জানতে। আমি কিন্তু তোমাকে ঠকাইনি। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি রাজুকে নিয়ে এখান থেকে চলে যাব। আমার জানা ছিল না যে তোমাকে বিয়ে করার পর আমার জীবনে এত সমস্যা তৈরি হবে। আমার বাবা মা যদি এই সমস্ত কিছু জানতেন তাহলে তোমার সঙ্গে আমার বিয়ে কখনো দিতেন না। আমি বাপের বাড়ি চলে যাচ্ছি, আর কখনো ফিরে আসবো না। তোমার যেটা ভালো মনে হয় তুমি করো, আর আমি জানি তুমি আমার সঙ্গে কোনোদিনও সুখী হবে না।
12,000 টাকা মাইনে পায় রমেশ। সবকিছু কেটে কুটে তো হাতে পায় 10,500 টাকা। তার মধ্যে পুরো 4,000 টাকা ওর বাবা মার পেছনে খরচ হয়ে যায়। কারেন্ট আর টেলিফোন বিলের জন্য 2,000 টাকা খরচ হয়। 3,000 টাকা বাড়ির জিনিস কিনতে লাগে। বাকি রইল 1,500 টাকা, সেটাও ছোটখাটো খরচ হয়েই যায়। সব খরচ মাসের মাঝামাঝিতেই হয়ে যায়। 16 তারিখ এলে পরে তোমার হাত পুরো খালি হয়ে যায়। এবার তুমিই বলো বাবা, এর থেকে আমি কি বাঁচাবো যা দিয়ে আমি ভবিষ্যতের চিন্তা করব? 4,000 টাকা তো ওনার ওষুধেই খরচ হয়ে যায়। জানি না, কিন্তু 4,000 টাকা ওনার পেছনে খরচ হয় এটা নিশ্চিত। রমেশ দেয় ওনাকে প্রত্যেক মাসে। শ্বশুরমশাই পেনশনও পান, কিন্তু তার মধ্যে 1 টাকা উনি সংসারে খরচ করেন না। হান্সা, আমরা তোর কষ্টটা বুঝি। শান্তিতে বসে এই সমস্যার সমাধান করা যেতে পারে। এইভাবে বাড়ি ছেড়ে এলে কিছুই কি হবে? তাহলে তুমি বলো মা, আমি কি করব? ওকে বলি টিউশন করো, বলে স্কুলের পরে নাকি সময়ই থাকে না। হান্সা, তুই নিজেই গ্র্যাজুয়েট, তুই নিজেই কোনো কাজ খুঁজে নে না, সাইড ইনকামও হয়ে যাবে তো। সেটা করতে দিলে তবেই তো করব। তাতেও সমস্যা হয় তার। তার বাবা মাকে সামলাও, সংসার দেখো। গত 1 বছরে রাজুর জন্য 1 জোড়া জামাও কিনিনি আমি। আর আমার কথা তো বাদই দাও। এ রাজু, চল মার্কেটে যাব, চল চকলেট খাওয়াবো তোকে, চল। একজন দুঃখী মহিলা, নিজের বিয়ে নিয়ে অখুশি, শ্বশুরবাড়ির অবস্থা নিয়ে অখুশি। সে জীবনের থেকে অনেক কিছু আশা করেছিল, কিন্তু সেগুলো পূরণ করার যথেষ্ট উপায় ছিল না। তার চাহিদার সীমাকে আর লাগাম ছাড়া ইচ্ছাকে তার স্বামীর সামান্য উপার্জন পঙ্গু করে দিয়েছিল। জানি সন্তোষ ভাই, আপনার মেয়ে সত্যি খুব দুঃখী, আর তার কারণটাও আমি জানি। কিছু মনে করবেন না মানিক বাবু, বিয়ের প্রায় 6 বছর হয়ে গেল, কিন্তু আমি আমার মেয়েকে কখনো হাসি খুশি দেখলাম না। বাবা, আপনি একটা সত্যি কথা বলুন। ও বলছে আমি যেন বাবা মাকে ছেড়ে আলাদা থাকি, এটা কি ঠিক কথা? আপনারও তো বয়স হয়েছে, আপনিও নিশ্চয়ই এটা মানবেন যে একটা ছেলের দায়িত্ব হচ্ছে তার বয়স্ক বাবা মায়ের দেখাশোনা করা। সন্তোষ ভাই, রমেশ পরিশ্রমী, আর এর কোনো খারাপ অভ্যেসও নেই। এখনকার ছেলে মেয়েদের একটা কথা বোঝা উচিত, যতটুকু আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। কথায় বলে না যে চাদর যতটা লম্বা পা ততটাই ছড়ানো উচিত। কিন্তু কাকাবাবু, তার মানে এটা তো নয় যে আমরা আমাদের সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখাই ছেড়ে দেব। আমাদের সন্তানও কি এই দারিদ্র্য, এই কষ্টই ভোগ করবে? প্রত্যেক বাবা মাই তার সন্তানকে ভালো ভবিষ্যৎ দিতে চায়। দেখো, আমার রাজুর ভবিষ্যতের চিন্তা মাথায় রয়েছে, কিন্তু সেই জন্য আমার বাবা মাকে আমি ছাড়তে পারবো না। তুমি নিজেই ভাবো, রাজু যখন বড় হবে, ও যদি নিজের বাচ্চাদের জন্য আমাদেরকে ভুলে যায়, তখন তোমার কেমন লাগবে? সন্তোষ ভাই, আপনি ধনী মানুষ, আপনার মেয়ে ছোট থেকে আপনার কাছে অনেক সুযোগ সুবিধা পেয়েছে, যেটা আমরা কখনো ওকে দিতে পারবো না। দয়া করে আপনি ওকে একটু বোঝান, নিজের সংসার ভাঙার হাত থেকে ওকে বাঁচান। এদিকে তো আমি আর আমার স্ত্রী, আমরা দুজন আর কতদিন বাঁচবো বলুন তো? বেআই মশাই, আমি আপনার কথাটা বুঝতে পারছি, কিন্তু আমি আপনার কাছে মিনতি করছি, রমেশ আর হান্সাকে ভালোভাবে সংসার করতে সাহায্য করুন। আমার মেয়েকে আমি শুধু সুখ সুবিধাই দিইনি, তাকে সংস্কারও দিয়েছি। নিশ্চয়ই কিছু কারণ আছে যাতে ও এত দুঃখী। আমি আপনাকে কথা দিচ্ছি, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আনসা, তুমি যেটা করছো সেটা ঠিক নয় মা। টাকা কম আছে, পরের মাসে দিয়ে দেবো।
হানসা, আগেরই তো অনেক বাকি আছে, কতদিন ধার দেব? শোধ তো দিতে পারবে না। পরের মাসে ঠিক মিটিয়ে দেবো মুন্সিদা। কেন, আসছে মাসে কি লটারি লাগবে? এখন আগেরটা চুকিয়ে দাও, তারপরে নতুন নিও। এখন এইটুকু নিয়ে যাও। জেঠিমা, 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 আজকে একটু কম আছে, একটু টান আছে। মুন্সিদা ধার দেওয়া বন্ধ করে দিয়েছে। তো ধার নিও না। আজ সবে 18 তারিখ, রান্নাঘরের সমস্ত কৌটো খালি। তোমার কিচ্ছু যায় আসে না, তাই না? ঘরে খাবার জন্য আর কিছুই নেই। রাজুর প্যান্টের ডিজাইন বদলে গেছে সেলাই করে করে। আমার শাড়িও ছিঁড়ে গেছে। দেখো, আমি কিচ্ছু করতে পারবো না, এটা সরকারি স্কুল। সরকার চাইলে তবেই আমার মাইনে বাড়বে। মাইনে তো বহু বছর এক রয়েছে, কিন্তু চাল ডালের দাম তো বেড়েই চলেছে। আরে তো কি করব আমি? শুধু আমাকে বলে দাও, আমি কি করব? তুমি তোমার বাবাকে বলো, উনি যেন ওনার জমি থেকে তোমাকে তোমার ভাগটা দিয়ে দেয়। ওটাকে বেচে দিই আমরা। আমার বাবার জমি বেচে দেওয়ার কথা বলছো? তুমি নিজে কেন কিছু করো না? না পরিস্থিতি বদলেছিল, না সম্পর্কের তিক্ততা। রমেশ আর হাংসা উভয়ের উপর বিরক্ত হয়ে গিয়েছিল। আর এমন কিছুই অবশিষ্ট ছিল না যেটা ওদের দুজনকে একসাথে রাখতে পারত। রমেশদা, তুমি এরকম হাল ছেড়ে দিলে কি করে হবে? এখনো তো তোমার গোটা জীবনটা পড়ে আছে। কি করব জিগ্নেশ, মাঝে মধ্যে মনে হয় যে হয় নিজে মরে যাই, না হলে ওকে মেরে ফেলি। এক সেকেন্ডের জন্য আমার জীবনে শান্তি নেই। এরকম বাঁচার থেকে তো মরে যাওয়া ভালো। হ্যাঁ কালু বল। স্যার, স্যার এইবার এমন একটা খবর আছে, ভয় পেয়ে গেছি। কি হয়েছে? কি কোনো ভূত ট্রুত দেখলি নাকি? হ্যাঁ স্যার, এইরকমই একটা কিছু হয়েছে। কি হয়েছে? কাল রাতে আমি একটা ট্রাকে একজন মহিলাকে দেখলাম। তো সেই মহিলা 3 মাস আগে মারা গেছেন। কি বাজে বকছিস? নেশা করেছিস নাকি? না স্যার, সত্যি বলছি, আমি হানসাদিকেই দেখেছি। এই মেয়েটিকে? জেতপুর তালুকের রূপাবতী গ্রামে থাকতো। 3 মাস আগে ওর বর ওকে পুড়িয়ে মেরে ফেলেছিল। কাল রাত্রে আমি ওই মহিলাকেই দেখেছি। ঠিক আছে, তুই তোর কাজ কর, আমি দেখছি। ঠিক আছে স্যার। স্যার, আহমেদাবাদের ফ্রড কেসের পেপার চলে এসেছে। সৌরভ আমাদের ওই খোঁচর আছে না কালু, ও বলছিল ও নাকি ভূত দেখেছে। ভূত? ও বলছিল যে 3 মাস আগে রূপাবতী গ্রামে একটা মেয়ে জ্বলে মরে গিয়েছিল, তাকেও দেখেছে। একবার জেতপুর থানায় গিয়ে চেক করো। মেয়েটার নাম হানসা। ঠিক আছে স্যার। এই ঘটনাটা জুনে হয়েছিল। পুড়ে মারা গিয়েছিল। ওর স্বামী রমেশ স্কুল টিচার। ওর শ্বশুর হচ্ছে মানিক ভাই পারমার, ওর শাশুড়ি শান্তি দেবী পারমার, আর রমেশের কাকা নাগিন ভাই পারমার, আর ওর ছেলে জিগ্নেশ পারমার। সবাই ইনভলভ ছিল। রমেশ আর ওর বাবা এখনো জুডিশিয়াল কাস্টাডিতেই রয়েছে। শান্তি পারমার, জিগ্নেশ পারমার আর নাগিন বাবু, এরা 3 জনই জামিন পেয়ে গেছে।
হান্সা পারমার আগুনে পুড়ে মরেছে। ওর পরিবার চুপচাপ ওর সৎকার করে সরে পড়েছে। স্যার রমেশ, আমরা ভাবছিলাম যে আমরা খোড়ালদামে গিয়ে মাতাজির দর্শন করে আসবো। এটা তো খুব ভালো কথা মা। তোমার বৌমা নাতিকেও সঙ্গে নিয়ে যাও, আর আমার তরফ থেকে 101 টাকা দক্ষিণা দিয়ে দিও। বলছি যে তুমি আর রাজু ও মায়ের সঙ্গে ঘুরে এসো না। মা যাবে শুনে অমনি 101 টাকা বেরিয়ে এলো পকেট থেকে। আর আমি চাইলে সবসময় বলো টাকা নেই। রাজু, দাদু আর ঠাকুমা মন্দিরে ঘুরতে যাচ্ছে, তুই ওদের সঙ্গে চলে যাস, ঠিক আছে? খুব ভালো লাগবে। ঠিক আছে বাবা। আরে বৌমা, বৌমা, আমরা মন্দিরে যাচ্ছি। ফিরতে ফিরতে 4টে বাজবে। হ্যাঁ ঠিক আছে। খাবার। সাবধানে যেও দাদু। মা, বৌমা, বৌমা, দরজাটা খোলো। আরে বৌমা, মা, মা। আরে বৌমা, বৌমা দরজা খোলো। বৌমা, বৌমা শুনতে পাচ্ছ? দরজা খোলো। বৌমা দরজাটা খোলো। কি হয়েছে? এই দেখো, বৌমা না দরজা খুলছে না। হ্যাঁ তোমরা ধৈর্য রাখো, 1 মিনিট। বৌদি, বৌদি দরজা খোলো। বৌদি, হান্সা, বৌদি, হান্সা দরজাটা খোলো। আমি পিছনে গিয়ে দেখছি। হ্যাঁ, যা যাও। দেখ। হান্সা, বৌমা, হান্সা দরজাটা খোলো মা। বৌমা দরজাটা খোলো। বৌদি, বৌদি, আরে বৌমা দরজা হান্সা খোলো। দরজাটা খোলো। বৌমা দরজাটা খোলো। দরজাটা খোলো মা। কাকা, কাকা, কাকা শিগগির দরজা ভাঙো, ভিতরে আগুন লেগে গেছে। কি হয়েছে? আগুন লেগেছে। ভেঙে ফেল, দরজাটা ভেঙে ফেল। বৌমা, বৌমা, বৌমা।
বারবার তুমি আমাকে এইরকম ভয় দেখিও না। ভয় দেখাচ্ছি না, একদিন সত্যি সত্যি শেষ করে ফেলবো নিজেকে। আমারও আর বেঁচে থাকার কোনো ইচ্ছে নেই, আর তুমিও আমাদের এমনিতেই বাঁচতে দিচ্ছ কোথায়? যেদিন আমি মরে যাব সেদিন সবাই কাঁদবে, 7 জন্ম ধরে ভুগবে। সারা শরীর পুড়ে গেছে, বেশিক্ষণ রাখা যাবে না। বাইরে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে আমরা ভেসে যাব। সারা শরীর পুড়ে গেছে, বেশিক্ষণ রাখা যাবে না। বাইরে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে আমরা ভেসে যাব। মানিকদা, 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 এটা আমি কি শুনছি? শরীরটা সম্পূর্ণ পুড়ে গিয়েছিল, ঝলসে যাওয়া মাংসগুলোই শুধু ছিল। সেটা চোখে দেখা খুব মুশকিল ছিল কেশব ভাই। কিন্তু শেষকৃত্য গ্রামের শ্মশানেই করেছেন, এই কথাটা তো আর লুকিয়ে নেই। দাদা, কথাটা লুকোবার হচ্ছে না। লাশটাকে আর বেশিক্ষণ রাখা যেত না। আনসার বাড়ির লোকদের জানিয়েছেন? আসলে ওই রমেশদা ফোন করতেই যাচ্ছিল। অদ্ভুত ব্যাপার, না হানসার বাড়ির লোক জানে, না গ্রামের কেউ জানে, আর এদিকে শেষকৃত্য করে দিলেন। এর মধ্যে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। মা, 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 বাবা, জামাইবাবু ফোন করেছিল। কি হয়েছে হানসা? ওই আমার মেয়ে গায়ে আগুন দিয়ে মরে গেল, আর আপনারা আমাকে জানানোর প্রয়োজন মনে করলেন না? আমরা এখানে আসার আগেই ওর শেষকৃত্য করে ফেললেন। বাবা, পরিস্থিতি সেরকম ছিল না যে। আপনাদের সবাইকে এর মূল্য দিতে হবে, আপনারা এটা সবাই মনে রাখবেন। আপনারাই ওকে পুড়িয়ে মেরেছেন। না বেয়ান, আপনি দয়া করে একটু কথাটা শুনুন। আপনারা কি ভেবেছিলেন আমার মেয়েকে পুড়িয়ে মেরে ফেলার পর লুকিয়ে শেষকৃত্য করে ফেললেই দোষটা চাপা পড়ে যাবে? আপনাদের সবাইকে এর জন্য ভুগতে হবে। আমার জামাই আমার মেয়ের মৃত্যুর জন্য দায়ী। ওকে কখনো সুখ দেয়নি। আমার জমির ওপর ওর নজর ছিল, আমার মেয়ের ওপর চাপ দিত। ও যেন জমির ভাগ চায়, যাতে জমিটা বেচেও টাকাগুলো নিতে পারে। স্যার, আমাদের না বলেই দিদির শেষকৃত্য করে ফেলেছে। গ্রামের পঞ্চায়েত প্রধান জোর করেছে বলেই আমাদের ফোন করেছিল, না হলে তো ওরা সেটাও করতো না। লাশটাকে সব থেকে আগে কে দেখেছিল? আমি। ওই কাকা কাকি মন্দিরে গিয়েছিল। ওরা যখন বাড়ি ফিরলেন বৌদি দরজা খুলছিল না। আমি এসে পিছনের জানলা দিয়ে দেখলাম। ওখানে কিছু দেখতে না পেয়ে আমি এই জানলায় এসে দেখি এখান থেকে ধোঁয়া বেরোচ্ছিল। ভয় পেয়ে দরজা ভেঙে যখন আমি ভিতরে আসলাম, দেখলাম যে বৌদি সম্পূর্ণ পুড়ে গেছে, আর দেখলাম যে বৌদির দেহটা পড়ে আছে। কোনো সুইসাইড নোট পেয়েছেন? না স্যার। থাকলে হয়তো ওইটাও জ্বালিয়ে দিতেন, যেভাবে লাশটাকে এত তাড়াতাড়ি পুড়িয়ে দিলেন। সত্যি বলছি স্যার, কোনো সুইসাইড নোট ছিল না। তুমি শিক্ষক, টিচার, তোমার এটুকুও জানা নেই যে এই রকম ঘটনায় লাশের পোস্টমর্টম হওয়া অত্যন্ত জরুরি? আর তোমরা তো অপরাধের জায়গাটা পুরো পরিষ্কার করে দিয়েছো, সমস্ত প্রমাণ লোপাট করে দিয়েছো, আর লাশের শেষকৃত্যও করে ফেললে। স্যার, বডির অবস্থা এরকমও ছিল না যে 1 ঘন্টা অবধি রাখা যায়। এটা ঠিক করবার জন্য তোমরা কে? মহিলাকে আত্মহত্যা করবার জন্য বাধ্য করলে, আর তার মৃত্যুর পর তোমাদের অপরাধ লুকানোর চেষ্টা করছো।
আত্মহত্যায় প্ররোচনা আর পণের জন্য অত্যাচারে 5 জনকে অভিযুক্ত করা হয়েছে। রমেশের কাকা নগেন ভাই, কাজিন জিগ্নেশ আর মা শান্তিকে বেলে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু রমেশ আর ওর বাবা এখনো জুডিশিয়াল কাস্টডিতে রয়েছে। কেসের শুনানিও খুব তাড়াতাড়ি হবে স্যার। আর খোচর কালু বলছিল যে 3 মাস আগে পুড়ে যাওয়া মেয়েটাকে ও ট্রাকে দেখেছে। আত্মহত্যায় প্ররোচনা আর পণের জন্য অত্যাচারে 5 জনকে অভিযুক্ত করা হয়েছে। রমেশের কাকা নগেন ভাই, কাজিন জিগ্নেশ আর মা শান্তিকে বেলে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু রমেশ আর ওর বাবা এখনো জুডিশিয়াল কাস্টডিতে রয়েছে। কেসের শুনানিও খুব তাড়াতাড়ি হবে স্যার। আর খোচর কালু বলছিল যে 3 মাস আগে পুড়ে যাওয়া মেয়েটাকে ও ট্রাকে দেখেছে। সালাম স্যার। কালু, এইমাত্র এফআইআরটা পড়ে এলাম। ওই মেয়েটা মরে গেছে, তার শেষকৃত্য হয়ে গেছে। আমি জানি স্যার, ওই মহিলা রূপাবতী গ্রামে থাকতো। ওর বর স্কুলের টিচার, ওকেও চিনি। কিন্তু দিব্যি দিয়ে বলছি স্যার, কাল রাতে ট্রাকে আমি ওকেই দেখেছি। স্যার, ট্রাক ড্রাইভার বাবু দাদা ছিল। ও প্রায়ই এখানে দাঁড়ায় চা খাওয়ার জন্য। এই বাবুর বাড়ি কোথায় তা তো জানি না, তবে হ্যাঁ খোঁজ নিয়ে বলতে পারি। তাহলে খোঁজ নে। ব্যাপারটা এরকম নয় তো ওই জানে না ওর ট্রাকে একজন ভূত ঘুরছে। হংসা পারমারের মৃত্যু হয়েছিল 2011 জুন মাসে। সে নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছিল। তার স্বামী আর তার শ্বশুর জেলে ছিল। তাদের বিরুদ্ধে হংসাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলা দায়ের হয়েছিল। খুব শীঘ্রই কোর্টে এই কেসে শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু হংসার মৃত্যুর 3 মাস পরে 2011 সেপ্টেম্বরে চাওয়ালা কালু, যে কিনা পুলিশের খোঁচরও ছিল, সে হংসাকে একটা ট্রাকে দেখে। রহস্যটা কি ছিল? একজন মৃত মহিলা বেঁচে উঠল কি করে? হংসা কি সত্যি বেঁচে ছিল, নাকি ওটা অন্য কেউ ছিল? কাল রাতে আমরা আপনাদের দেখাবো গুজরাটের এই বিস্ময়কর কেসটার শেষ ভাগ, যাতে উন্মোচন হবে হংসা পারমারের মৃত্যুর পিছনের রহস্য। নমস্কার, আদাব। ক্রাইম পেট্রোল 10 থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা আপনাদের দেখাবো গুজরাটের রূপাবতী গ্রামের জেতপুর এলাকায় ঘটে যাওয়া একটা বিস্ময়কর ঘটনার দ্বিতীয় তথা শেষ ভাগ, হংসা পারমারের রহস্যময় মৃত্যু আর তার আবার উদয় হওয়া। 2011 সেপ্টেম্বরে জুনাগড় হাইওয়েতে একজন চাওয়ালা কালু ট্রাকে এক মহিলাকে দেখতে পায়, যাকে দেখে সে ঘাবড়ে গিয়ে তার ঘাম ছুটতে থাকে। সেই মহিলাটি, যে প্রায় 3 মাস আগে 2011 জুনে মারা গিয়েছিল। হংসা পারমার রাজকোটের জেতপুর এলাকার রূপাবতী গ্রামে স্কুল টিচার স্বামী রমেশ, ছেলে রাজু আর শ্বশুর শাশুড়ির সঙ্গে থাকত। হংসার কাছে রমেশ পারমারের সামান্য উপার্জন সবসময় সমস্যার কারণ ছিল। রমেশের সামান্য উপার্জনে সে ভালো করে সংসার চালাতে পারত না। রমেশের মা বাবার প্রতি ও সবসময় বিরক্ত থাকত, কারণ তারা প্রত্যেক মাসে ছেলের উপার্জনের একটা বড় অংশ রেখে দিতেন। হংসা ওর ছেলের ভবিষ্যতের ব্যাপারে ভাবত। হংসা রাগ করে 1-2বার নিজের ছেলে রাজু পারমারকে সঙ্গে নিয়ে জুনাগড়ে বাপের বাড়িতে চলে গিয়েছিল। কিন্তু রমেশ আর তার পরিবারের লোকেরা এসে হংসার বাবা মাকে বোঝায়, আর হংসা শ্বশুর বাড়িতে রমেশের সঙ্গেই ফিরে যায়। কিন্তু তাদের জীবনে কিছুই ভালো হচ্ছিল না। হংসার হতাশা প্রত্যেক দিন বেড়েই চলেছিল। তার খারাপ ব্যবহার এবং অভিযোগে রমেশ একেবারে তিতিবিরক্ত হয়ে গিয়েছিল। দুজনেরই মনে হচ্ছিল যে এরকম জীবনের থেকে মৃত্যু অনেক ভালো। জুন মাসের এক দুপুরে রমেশের বাবা মা আর রাজু যখন খোডালধাম দর্শন করতে যান, তখন বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে যায়। রমেশের বাবা মা যখন বাড়ি ফেরেন, হংসা তখন দরজা খুলছিল না। দুশ্চিন্তাগ্রস্ত রমেশের বাবা তখন রমেশের ছোট ভাই নগেন আর তার বন্ধু জিগ্নেশকে ডাকেন। জিগ্নেশ বাড়ির পিছনে যেতে পোড়া গন্ধ পায়। সে জানলা খুলে হংসাকে বাইরের ঘরে সম্পূর্ণ দগ্ধ অবস্থায় দেখতে পায়। জিগ্নেশ দরজা ভেঙে ভিতরে যায়, আর সবাই যখন ভিতরে আসে তখন বডি সম্পূর্ণভাবে পুড়ে গিয়েছিল। নিদর্শন হিসাবে হংসার চুড়ি আর মঙ্গলসূত্র এবং বডির হাতে রাজু এবং হংসার একটা ছবি ছিল। তাড়াহুড়ো করে রমেশ যখন স্কুল থেকে বাড়িতে আসে, তখন হংসাকে দেখে তার পায়ের তলা থেকে মাটি সরে যায়।
যায়। ব্যাপারটা যাতে অনেক দূর না গড়ায় সেই ভেবে তার পরিবার হাংসার দাহ করে দেয়, কিন্তু গ্রামের পঞ্চায়েত খুব শীঘ্রই ব্যাপারটা জানতে পারে। তিনি এই ব্যাপারে রমেশ আর তার পরিবারের সঙ্গে কথা বলেন। পরের দিন রমেশ হাংসার বাবা মাকে এই দুর্ঘটনার খবর দেয়, কিন্তু হাংসার বাবা মা আর ভাই এটাকে শুধুমাত্র একটা দুর্ঘটনা মানতে রাজি ছিল না। হাংসার পরিবারের কাউকে কোনো খবর না দিয়ে দাহ সংস্কার করা সন্দেহকে আরো দৃঢ় করছিল। হাংসার বাবা আর ভাই পুলিশ কমপ্লেন করে। জেতপুর পুলিশ চট করে ঘটনাস্থলে পৌঁছয়, কিন্তু কোনো প্রমাণ পাওয়া যায় না। হাংসা আত্মহত্যা করেছিল নাকি অন্য কোনো গন্ডগোল ছিল, ওর সুইসাইড নোট না পাওয়াটাই স্বাভাবিক ছিল। ঘটনাস্থলে রমেশ আর তার পরিবারের লোকেরা ছাড়া আর কেউ আসেনি। রমেশ আর তার বাবা মা, কাকা এবং খুড়তুতো ভাই আত্মহত্যা করতে উৎসাহিত করার জন্য আর বোনের জন্য অত্যাচার করার অভিযোগে গ্রেফতার হয়। ঘটনার 3 মাস পরে চাওয়ালা কালু, যে কিনা পুলিশের খোঁচর ছিল, তার দৃঢ় বিশ্বাস যে ট্রাকে বসে থাকা মহিলাটি হাংসা পারমার ছিল। রাজকোট ক্রাইম ব্রাঞ্চ যখন জেতপুর পুলিশের সঙ্গে কথা বলে তখন জানা যায় যে রমেশ এবং তার বাবা এখনো জুডিশিয়াল কাস্টাডিতে আছে। আদালতে শীঘ্রই মামলা শুনানি হবে। স্থানীয় ক্রাইম ব্রাঞ্চ ভাবছিল যে এগুলো কালুর কল্পনা করা গল্প নয় তো, নাকি সে সত্যি কোনো মৃত মহিলাকে জীবিত দেখেছিল। এবার তারপর সালাম স্যার। কালু, এইমাত্র এফআইআরটা পড়ে এলাম। ওই মেয়েটা মরে গেছে, তার শেষকৃত্য হয়ে গেছে। আমি জানি স্যার, ওই মহিলা রূপাবতী গ্রামে থাকতো। ওর বর স্কুলের টিচার, ওকেও চিনি। কিন্তু দিব্যি দিয়ে বলছি স্যার, কাল রাতে ট্রাকে আমি ওকেই দেখেছি। স্যার, ট্রাক ড্রাইভার বাবু দাদা ছিল। ও প্রায়ই এখানে দাঁড়ায় চা খাওয়ার জন্য। এই বাবুর বাড়ি কোথায়? তা তো জানি না, তবে হ্যাঁ খোঁজ নিয়ে বলতে পারি। তাহলে খোঁজ নে। ব্যাপারটা এরকম নয় তো ওই জানে না ওর ট্রাকে একজন ভূত ঘুরছে? এমনিতে কালু যথেষ্ট বিশ্বাসী। আর ওই হানসা নামের মেয়েটির শেষকৃত্য পোস্টমর্টম ছাড়াই হয়েছে। তাহলে কি স্যার এই কেসে কোনো গন্ডগোল মনে হচ্ছে? না, এমনিই ভাবছিলাম যে এটাতে কোনো চাল নেই তো। স্যার, বডিকে অনেকক্ষণ রাখা আর একদমই সম্ভব ছিল না, সেই জন্য আমরা বডির শেষকৃত্য করে ফেলি। লাশটা হানসারই ছিল? হ্যাঁ, ওরই ছিল। মঙ্গলসূত্র ছিল, চুড়ি ছিল, আরও নিজের হাতে করে রাজু আর ওর ছবিটা ধরেছিল। কোনো সুইসাইড নোট পেয়েছিলে? না স্যার, আমরা তো পাইনি। আমরা খুঁজে পাওয়ার আগেই জেতপুর পুলিশ আমাকে ধরে নিয়ে যায়। এগুলো আমাকে রমেশই দিয়েছে। ওখানে যদি কোনো গন্ডগোল হয়ে থাকে সেটা বোঝা খুব মুশকিল ছিল, কেননা লাশটা ওরা পুড়িয়ে ফেলেছিল। তাছাড়া ওদের কাছে প্রমাণ লোপাটের জন্য অনেক সময় ছিল। কথাটা প্রমাণ লোপাটের নয়, আমার মনে হয় কোনো ষড়যন্ত্র রয়েছে। হানসাকে মৃত প্রমাণ করতে পারলে কার লাভ হতে পারে? আমার তো এটাও সন্দেহ হচ্ছে ইন্সপেক্টর ওখানে আদৌ লাশ ছিল কি না। গল্পটা রমেশ আর ওর পরিবারের বানানো হতে পারে। হতে পারে, কিন্তু রমেশ আর তার পরিবার এটা কেন করবে যখন তারাই জেলে পড়ছে? আর আমরা জিজ্ঞাসাবাদ করে এটাও জেনেছি যে রমেশ আর হানসার মধ্যে কোনো বনিবনা ছিল না। ওই যে বাবু মেয়ার আছে না, ওই ডিম দিয়ার ওই আশেপাশের এলাকায় মাল নিয়ে যায়। ও রাজকোটের দিকেই কোথাও থাকে। আমি তো সঠিক বলতে পারবো না। বিয়ে হয়েছে কি ওর? এটা আমি জানি না ভাই, ততটা ভালো আমি ওকে চিনি না। ঠিক আছে।
স্যার কিছু তো গন্ডগোল আছে। আমাদের তো তখনই সন্দেহ হয়েছিল যখন শ্মশানে কাজ করা জীবন কাকা আমাদের বলল রমেশ আর তার পরিবার চুপচাপ হানসার শেষকৃত্য করে ফেলেছে। শ্মশানটা কোথায়? লাশই ছিল স্যার, খুব খারাপভাবে পুড়ে গিয়েছিল, এতটাই খারাপভাবে যে চোখে দেখা যাচ্ছিল না। লাশটা হানসারই ছিল? এত খারাপভাবে পুড়েছিল যে চেনাই যাচ্ছিল না কার লাশ। আমরা জানতে পেরেছি যে হানসা বেঁচে আছে। হাইওয়েতে একটা ট্রাকে ওকে দেখা গেছে। দাহ সংস্কার ঠিকভাবে করা হয়নি স্যার, খুব তাড়াহুড়ো করে করা হয়েছিল। হানসা সারা জীবন কষ্ট করেছে স্যার। খুব দুর্ভাগা ছিল বেচারি, মরার পরেও শান্তি পেল না, এখন অতৃপ্ত আত্মা হয়ে ঘুরে বেড়াচ্ছে। এই একটা পরিবারের কুকর্মের ফল সারা গ্রামকে ভুগতে হবে। কি যা তা বলছেন? আমরা সন্দেহ করছি এতে কোনো চাল আছে, আর আপনারা অতৃপ্ত আত্মার কথা বলছেন। স্যার আমাদের প্রথম থেকেই ভয় ছিল যে এরকম কিছু একটা ঘটতে চলেছে। স্যার আমরা যদি মেনেই নিই যে হানসা জীবিত আর নাম পরিচয় গোপন করে অন্য কোথাও রয়েছে, তাহলে সেদিন কাকে পোড়ানো হয়েছিল? কাউকে না কাউকে তো সেদিন দাহ করাই হয়েছিল। আর এই কথাটা মাত্র 5 জন জানে। রমেশ, ওর মা বাবা, ওর কাকা আর ওর কাজিন জিগ্নেশ। আর রাজু হানসার ছেলে, ও জানতো। ও আমার মা ছিল। এখন আপনি এসব প্রশ্ন কেন করছেন? ওই ছেলেটা আর ওর পরিবার আমার মেয়েটাকে মেরে ফেলেছে। আর আমরাও এটাই প্রমাণ করতে চাইছি যে মরেছিল সে হানসাই ছিল। কিন্তু কেন স্যার? এমন কোনো ব্যাপার আছে যেটা আমরা জানি না? একজন লোক হানসাকে 2 দিন আগে দেখেছে। আমার মা কোথায়? রমেশের চাকরি চলে গেল, পুরো গ্রাম ওদের একঘরে করে দিল। সবাই এটাই বিশ্বাস করে যে লাশটা হানসারই ছিল। স্যার ডেড বডি তো চেনাই যাচ্ছিল না, হতে পারে ওটা হানসারই নয়, অন্য কারোর বডি। ক্রাইম ব্রাঞ্চ ধীরে ধীরে জাল গোটাচ্ছিল, সম্ভাবনা জট ছাড়াচ্ছিল, কিন্তু অপরাধে ব্যবহৃত মূল মাথা থেকে অনেকটাই দূর ছিল। এটা যেন বাকি রয়েছে যে এটার পিছনে মোটিভ কি ছিল আর কে জড়িত ছিল। কিন্তু ওনারা অপরাধের সবচেয়ে স্পষ্ট বিষয়টাই প্রায় ধরে ফেলেছিলেন, এবং সেটা প্রায় মুঠোই ছিল। ইন্সপেক্টর, আমার এই ব্লকের নিরুদ্দেশ কেসের সমস্ত ফাইল চাই। নিশ্চয়ই। এই মিসিং কমপ্লেনটা রূপাবতী গ্রামেরই, 28 আগস্ট 2011। হ্যাঁ, কান্তা দেবী, বয়স 85 বছর। হানসার মৃত্যু হয়েছিল 26 জুন, আর কান্তা দেবী নিরুদ্দেশ হন 28 আগস্ট, প্রায় 2 মাস পরে। কিন্তু এর সাথে এই কেসের কি সম্পর্ক? হয়তো কিছুই নয়। দেখো, এই মিসিং কমপ্লেন কোনো আত্মীয় নয়, বরং গ্রামের প্রধান কেশু ভাই করেছিল। কয়েকজন গ্রামবাসীকে এনেছিল কমপ্লেন করাতে। আর এই কেশু ভাই হানসার মৃত্যুটাও সর্বসমক্ষে এনেছিল। হ্যাঁ স্যার, অগাস্টেই আমরা জানতে পারি যে কান্তাদি নিখোঁজ হয়েছে। কে ছিল এই কান্তা দেবী? নিরুদ্দেশ হলো কি করে? আর আপনি জানলেন কি করে ওর নিরুদ্দেশ হয়েছে? কান্তাদি একজন বিধবা ছিলেন, আর 20 বছর আগে তার স্বামী মারা যান। তার কোনো বাচ্চাও ছিল না, আর খুব একটা উনি বাড়ির থেকেও বেরোতেন না, না কারোর সঙ্গে কথা বলতো। আগস্ট মাসে জনগণনার কাজ চলছিল, তখনই আমি গ্রামবাসীকে সবার বাড়ি বাড়ি গিয়ে তথ্য আনার কথা বলি।
এতদিন ধরে কোথায় থাকতে পারে? চলো চলো দেখে আসি, চলো চলো চলো। কান্তাদি, কান্তা দিদি, কান্তা দিদি। আমি সব গ্রামবাসীকেই জিজ্ঞেস করেছিলাম, কিন্তু কান্তাদিকে কেউ দেখতে পাইনি। আচ্ছা, এটাও তো হতে পারে যে কান্তা দেবী অনেকদিন ধরেই নিরুদ্দেশ, কিন্তু কেউ সেটা খেয়ালই করেনি। নিশ্চয়ই হতে পারে, কেননা কান্তাদি কারোর সঙ্গে কথা বলতো না, আর বাড়ির থেকেও খুব একটা বেরোতো না। সব লোক বলতে গেলে ভুলেই গিয়েছিল। মাঝে মধ্যে কেউ গিয়ে ওকে খাবার দিয়ে আসতো। জনগণনার সময়ই জানতে পারি যে উনি গ্রামেই নেই। স্যার, সব ট্রাক ড্রাইভারদের জিজ্ঞেস করছি, ওদের সবাই বাবু মহিহারকে চেনে, কিন্তু কেউ ওর বাড়ির ঠিকানা জানে না। কিন্তু আমি খুঁজে নেব। তাড়াতাড়ি খোঁজ নে। তুই কোনো ভূত দেখিস নি। পুরো চান্স রয়েছে যে হানসা বেঁচে আছে। না স্যার, আমরা তো বডির হাইট চেক করিনি। হানসা কান্তা দেবীর সঙ্গে কথাবার্তা বলতো? ও ওনাকে প্রায় খাবার দিতে যেত। খাবার? রমেশ, তুমি পুলিশকে না জানিয়ে দেহটা সৎকার না করলেই পারতে। কেন, কি হয়েছে স্যার? পুরোপুরি কনফার্ম নই, কিন্তু তোমার স্ত্রী হানসা হয়তো বেঁচে আছে। বাবু মাইয়ার মিত্তিগ্রামে থাকে, জুনাগড় থেকে 58 কিলোমিটার দূরে। কিছু কাজ ছিল? না না, ওই কিছু টাকা ফেরত দেওয়ার ছিল। অনেকদিন থেকে দেখিনি তো, তাই জিজ্ঞেস করছিলাম। বাবু ভাড়া খাটছে আমেদাবাদ থেকে লিমড়ি পর্যন্ত। ধন্যবাদ। হ্যাঁ কালু, বল। স্যার, মিত্তিগ্রামে থাকে বাবু মহিহার। কালু, তুই একটা কাজ কর, তুই ওই গ্রামে গিয়ে খোঁজ নে ওর বাড়িতে কে কে আছে। ঠিক আছে। আর শোন, আজকেই যা, তাড়াতাড়ি। ঠিক আছে ঠিক আছে। বর্দা, বাবু মাইয়ারকে চেনেন, যে ট্রাক চালায়? বাবু মাইয়ার কে? আর ওই যে ওই 3 নম্বর গলিতে থাকে, ট্রাক চালায়, গৌরীর স্বামী। আচ্ছা আচ্ছা, ও হ্যাঁ, দেখো ভাই, এখান থেকে 3 নম্বর গলিতে যাও, ডান দিকে ঘুরে 4 নম্বর বাড়িটাই ওর। 4 নম্বর বাড়ি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। ওকে। হ্যাঁ দিদি, বাবু মহিহারের বাড়ি কি এটাই? হ্যাঁ, এই বাড়িটাই। তালা লাগানো আছে, কখন আসবে কিছু জানেন? বাবুর কথা তো বলতে পারবো না, কিন্তু হ্যাঁ, ওর বউ গৌরী এক্ষুনি চলে আসবে, কাছাকাছি কোথাও গেছে। ঠিক আছে, ধন্যবাদ।
স্যার ওইটা ওর বাড়ি, ওইটা। চলো। বলুন। হান্সা পারমার? না, আমি গৌরী মাইয়ার। আপনারা বোধহয় ভুল বাড়িতে এসেছেন। নাম বদলালে এই চেহারা বদল হয় না। কি বাজে কথা বলছেন? আর আপনারা কারা? দেখুন, আপনাদের বোধহয় কোথাও ভুল হচ্ছে। আমি হান্সা পারমার নই। আমি রূপাবতী গ্রামটাও চিনি না। কালো ট্রাকে যেই মহিলাকে দেখেছিল পুলিশ তার কাছে পৌঁছে যায়। সে ট্রাক ড্রাইভার বাবু মাইয়ারের স্ত্রী, কিন্তু তার বক্তব্য ছিল যে সে কোনো হাংসা পারমারকে চেনে না। পুলিশের বিশ্বাস ছিল যে এই মহিলাই কোনো খেলা খেলছে, কিন্তু ওই মহিলা সেটা মানতেই চাইছিল না। ওই মহিলা কি মিথ্যে বলছিল, নাকি এই কেসটা দুজন একই রকম দেখতে মানুষের কেস ছিল? দেখুন, আপনারা কি বলছেন আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি হান্সা পারমার নই, গৌরী মাইয়ার। আমি রাজকোটে থাকি। আমি একজন অনাথ। একটা মাতালের খপ্পরে পড়ে গেছিলাম, তারপর তাকে ছেড়ে দিই। 5 মাস আগে আমার আলাপ আমার স্বামী বাবু মাইয়ারের সাথে হয়। ও নিজের স্ত্রীকে ছেড়ে দিয়েছিল, তারপর আমরা বিয়ে করে নিই। কবে? জুলাই মাসে। কি কাকতালীয় ব্যাপার। হান্সা পারমানের মৃত্যু হলো জুনের শেষে, আর বাবু মাইয়ারকে তুমি বিয়ে করলে জুলাইতে। কিন্তু এতে আমার দোষটা কোথায়? আমি কোনো হান্সা বা রমেশ পারমারকে চিনি না। আমি তাদের নামও প্রথমবার শুনছি। রাজু পারমার তোমার ছেলে, এ নামটাও প্রথম শুনলে? আমার কোনো ছেলে নেই। তোমার স্বামীর নাম্বারটা দাও। হ্যালো বাবু মাইয়ার, আমি ক্রাইম ব্রাঞ্চ থেকে বলছি। তোমার স্ত্রী বলছে যে ও রাজকোটের বাসিন্দা, সেটা কি সত্যি? ও কি অনাথ? হ্যাঁ স্যার, কিন্তু কি ব্যাপার হয়েছে কি স্যার? তোমার স্ত্রী মিথ্যে বলছে, আর তুমিও। না স্যার, কোথাও কোনো আপনার ভুল হচ্ছে স্যার। তুমি এখন কোথায় রয়েছো? আমি আহমেদাবাদের কাছে সানন্দে আছি স্যার। কাল সকালেই রাজকোটে চলে আসবে। যদি না আসো তাহলে তোমার নামে ওয়ারেন্ট ইস্যু হয়ে যাবে। আরে কি হয়েছেটা কি? কোথায় নিয়ে যাচ্ছ আমাদের? কিচ্ছু বলেনি, শুধু বললো রাজুকে এক্ষুনি ক্রাইম ব্রাঞ্চ অফিসে নিয়ে আসার জন্য। চলো যাই। আসুন। এনাকে চেনেন? ইনি হলেন গৌরী মাইয়ার। এ কি তুমি? তুমি বেঁচে আছো? ইনি কে? রমেশ পারমার, তোমার স্বামী, যাকে তুমি চেনোই না। দেখুন, আমি কিছু বুঝতে পারছি না। সেটাই তো বুঝতে চাই হান্সা। আমি হান্সা নই, আমি গৌরী মাইয়ার। আরে কি হয়েছে তোমার? এরকম নাটক কেন করছো? আমার চাকরি চলে গেছে, মান সম্মান গেছে, জেলে বসে পচে মরছি, আর তুমি আমাকে চিনতেই পারছো না। কি হয়েছে তোমার? দেখুন, ক্ষমা করবেন, কিন্তু আমি আপনাকে চিনি না, আর আমি হান্সা পারমার নই। দিদি, মা! ছাড়ো, ছাড়ো আমায়। হান্সা! হান্সা, তুই বেঁচে আছিস? কারা এই সমস্ত লোক? মা, আমি রাজু। হান্সা, তুই বেঁচে আছিস কি করে? আর এসব কি? তাহলে এরা কার শেষকৃত্য করলো? সেটা তো আমরাও জানতে চাই। আমাদের মনে হয় যাকে সৎকার করা হয়েছিল সে রূপাবতী গ্রামের কান্তা দেবী, আর এটা হান্সারই কাজ। কেন এসব করেছে সেটা হান্সাই বলবে। এ ভগবান, এ আমি কি দেখছি? দেখুন, আমি কিচ্ছু বুঝতে পারছি না এসব কি হচ্ছে। আর আপনাদের নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে, কারণ আমি গৌরী মাইয়ার, আমি হান্সা পারমার নই। তাকে আমার মতন দেখতে হতে পারে, কিন্তু আমি গৌরী মাইয়ার। দেখুন, আপনারা জোর করে আমাকে হান্সা বানাতে পারবেন না, কারণ আপনারা যাকে ভাবছেন আমি সে নই। ছাড়ো, ছাড়ো। আরে বাচ্চাটা আমার নয়, কারণ আমি হান্সা পারমার নই। আপনারা এইভাবে কিছুতেই আমাকে জোর করতে পারেন না।
রমেশ, আমি একেবারে নিশ্চিত যে বাইরে যে মেয়েটি বসে আছে সেই হানসা। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে, কিন্তু ও কেন মিথ্যে কথা বলছে আর কেন করেছে সব? হানসার কাছে কোনো ফোন ছিল? ছিল, কিন্তু ও মারা যাওয়ার পরে কানেকশন কেটে দিয়েছি। সেই নম্বরটা তোমার কাছে আছে? আমার ফোনে আছে স্যার। যখন থেকে আমি গ্রেপ্তার হয়েছি ওই ফোনে হাতে দিইনি আমি। ঘরে আছে স্যার। স্যার এই যে 4445768788। সৌরভ, 26শে জুন পর্যন্ত এই নম্বরের ডিটেলসটা বার করো, মানে যেদিন হানসার মৃত্যু হয়েছিল। তোমাকে আবার কাস্টাডিতে ফেরত পাঠাচ্ছি যতক্ষণ না প্রমাণ হচ্ছে যে ওই হানসা। বসো। দেখুন, আমাকে জোর করে এভাবে আটকে রাখতে পারবেন না। আমি বাড়ি যাব। চিন্তা করো না, আমরা তোমাকে খাবার দাবার বিছানা সব দেব, যতক্ষণ না এটা প্রমাণ হয় যে তুমিই হানসা। বুঝেছো? বসো। ও সত্যি আমাদের হানসাই, তাই না? হ্যাঁ মা, ও আমাদের হানসাই। দুজন মানুষকে কখনো এতটা একই রকম দেখতে হতে পারে না। তাহলে ও মিথ্যে কেন বলছে? ও কেন করলো এসব? বৌমা আমাদের সাথে কখনো থাকতে চায়নি, ও সবসময় কেমন দুঃখী থাকতো। কিন্তু ও এত নিচে নামতে পারে না। বাবা, আমার মনে হচ্ছে এই মহিলা অন্য কেউ, ওর মতো একই দেখতে অন্য কেউ। ও এত নোংরা কাজ করতে পারবে না। স্যার, আপনার সন্দেহই ঠিক ছিল। বাবু মাইয়ারের সঙ্গে 26শে জুনের আগেও হানসার যোগাযোগ ছিল? হ্যাঁ স্যার। হানসা প্রথম ওকে 5th জুন ফোন করে, তারপর থেকে ওরা একে অপরকে ফোন করত। 26 জুন সকাল 8টায় ফোন করে ও, আর তারপর 2:45-এ। স্যার, তারপর থেকে ওর ফোন বাড়িতেই ছিল। পরে ওর স্বামী ফোন কেটে দেয়। বাবু মাইয়ারকে অনেক কিছু বলতে হবে। স্যার, আপনার সন্দেহই ঠিক ছিল। বাবু মাইয়ারের সঙ্গে 26শে জুনের আগেও হানসার যোগাযোগ ছিল? হ্যাঁ স্যার। হানসা প্রথম ওকে 5th জুন ফোন করে, তারপর থেকে ওরা একে অপরকে ফোন করত। 26 জুন সকাল 8টায় ফোন করে ও, আর তারপর 2:45-এ। স্যার, তারপর থেকে ওর ফোন বাড়িতেই ছিল। পরে ওর স্বামী ফোন কেটে দেয়। বাবু মাইয়ারকে অনেক কিছু বলতে হবে। তোমার বউ বলছে সে রাজকোটের আর সে অনাথ। একদম মিথ্যে। তুমি বলো ওর সাথে কোথায় তোমার আলাপ হয়? আর কান্তা দেবীকে মারার ব্যাপারে তোমার ভূমিকাটা কি, যাকে তোমার স্ত্রী পুড়িয়ে মেরেছে? স্যার, আপনি কি বলছেন সেটা আমি বুঝতেই পারছি না, কিন্তু আমি স্বীকার করছি যে ও রাজকোটের না। বিয়ের সময়ও বলেছিল আমি যেন সবাইকে এটাই বলি। এবার তুমি সেই কথাগুলো বলো যেটা তোমার স্ত্রী আমাদের বলেনি। ও কোথাকার বাসিন্দা? স্যার, ও রূপাবতী গ্রামের মেয়ে। ভগবানের দিব্যি আমি বুঝতে পারছি না যে ও মিথ্যে কেন বলছে। বিয়ের আগে ওর নাম হানসা পারমার ছিল। গুড। এবার তুমি আমায় বলো 2011 26শে জুন কি হয়েছিল? স্যার, কি হয়েছিল সেটা আমার মনে নেই স্যার। হ্যাঁ, আমরা দুজন দুজনকে ভালোবাসতাম, আর ওর বিয়ে নিয়ে সুখী ছিল না। আমিও ডিভোর্সের পর একলাই ছিলাম। আমরা দুজনে ভাবলাম বিয়ে করে নিই। হ্যাঁ, 26 জন ওর ফোন এসেছিল যে এরপর সারা জীবন আমরা একসাথে থাকবো। হ্যাঁ হানসা। বাবু, এবার আমরা সারা জীবন একসঙ্গে থাকতে পারবো। আর আমারও তো সেটাই স্বপ্ন হানসা। তাহলে আজ দুপুরে গ্রামের পাশের হাইওয়েতে আমাকে নিতে চলে এসো। তুই কি পালিয়ে যাবি? এখন এত প্রশ্ন করো না। 3টের সময় ফোন করবো আর চলে আসবো। ঠিক আছে, পৌঁছে যাব। প্রায় 3:30 সময় ওর ফোন এসেছিল। আমি হাইওয়েতে ওর জন্য অপেক্ষা করছিলাম। হানসা, তুমি পৌঁছে গেছো?
আরে অপেক্ষা করছে তোর জন্য। আমি 15 মিনিটে পৌঁছচ্ছি। আস্তে আস্তে। আরে এই কি হয়েছে? কি করে পালিয়ে এলি? এখন আর কিছু জিজ্ঞেস করো না, সোজা আমাকে তোমার বাড়ি নিয়ে চলো। আর হ্যাঁ, এখন থেকে আমি হানসা নই, গৌরী। এবার চলো। হ্যাঁ, শুধু এটুকুই স্যার। ও বাড়ি থেকে কিভাবে পালিয়ে এলো, কি হয়েছিল কিছু জানি না স্যার। আমি তো এটা ভেবে পাচ্ছি না যে সবাই মেনে কি করে নিল যে হানসা পারমার মরে গেছে। চলো চলো। কোথায়? গৌরী মাইয়ার, তোমার হানসা পারমার হওয়ার সময় এসে গেছে। চলো চলো এখান থেকে। সত্যিটা সামনে চলে এসেছিল। গৌরী মাইয়ারই হাংসা পারমার ছিল। সে কিভাবে এই অপরাধটাকে পরিণতি দেয় এবং এটা কেন করে সেটা জানা এখনো বাকি। কিন্তু একটা বিষয় একদম পরিষ্কার হয়ে গিয়েছিল যে ওই পোড়া লাশটা অন্য কারো ছিল। ক্রাইম ব্রাঞ্চের ধারণা হলো যে ওই লাশটা ছিল সেই বয়স্ক মহিলা কান্তা বেনের। অনেক হয়েছে নাটক, এবার সত্যিটা বল। তোকে গারদে ঢোকানোর অনেক প্রমাণ আমাদের হাতে আছে। আর হ্যাঁ, তোর স্বামী বাবু মাইয়ার সবকিছু আমাদের বলে দিয়েছে। আর লেজে খেলিয়ে কোনো লাভ নেই গৌরী মাইয়ার, ওরফে হানসা পারমার। বাবু মাইয়ার এটাও আমাদের বলে দিয়েছে 26শে জুন কটার সময় কোন জায়গা থেকে তোকে তুলেছিল, কোথায় বিয়ে করেছিস। এই হচ্ছে তোর আর বাবু মাইয়ারের মধ্যে কথাবার্তার ফোন রেকর্ডস। আমি রমেশের সঙ্গে থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছিলাম। একটু ভালোভাবে জীবন কাটাতে চাইছিলাম, কিন্তু আরো বড় সমস্যায় পড়ে গেলাম। বাবু মাইয়ারকে কি করে ফাঁসালি? তুমি যেই রকম আমার সঙ্গ দেবে সেরকমই জীবন তোমাকে দিতে পারবো, কিন্তু তোমার এই ঝগড়া আর খ্যাচখ্যাচানি তো কোনোদিন বন্ধই হবে না। এরকম ভাবে কি স্বপ্ন দেখবো আর কি পূরণ করব? মনে হচ্ছে আমি যাই করি না কেন অবস্থা এরকমই থাকবে। আর শুধু তুমিই না, আমিও ক্লান্ত হয়ে পড়েছি। সেই দিন মনে হলো ব্যাস, এবার অনেক হয়েছে। আমি পালিয়ে যেতে চাইছিলাম। ভেবেছিলাম ভাইকে বলবো যে বাবাকে বলে ওই লোকটার থেকে আমাকে ডিভোর্স পাইয়ে দিতে। এত অস্থির ছিলাম যে ভুল করে আমি অন্য নাম্বারে ডায়াল করে ফেলি। হ্যালো ভাই প্লিজ, যদি তুই তোর দিদিকে এতটুকু ভালোবাসিস তাহলে এখান থেকে আমাকে নিয়ে যা। আমি এই লোকটার সঙ্গে আর থাকতে পারবো না, আমি মরে যাব। হ্যালো হ্যালো, কে বলছেন? কার নম্বর এটা? বাবু মাইয়ার বলছি। আপনি হয়তো ভুল নাম্বার ডায়াল করেছেন। ক্ষমা করবেন। হ্যালো, নমস্কার, বাবু মাইয়ার বলছি। কে? ওই যে রং নাম্বার লেগে গিয়েছিল। হ্যাঁ বলুন, কি দরকার? দেখুন, আমি আপনার দুঃখ কষ্ট ভালোভাবে বুঝতে পারছি, কারণ আমিও একই পরিস্থিতির মধ্যে আছি। আমি কিছু বুঝলাম না। দেখুন, আপনি আপনার বিয়ে নিয়ে সুখী নন, আর আমিও সবেমাত্র এরকম অবস্থা থেকে মুক্তি পেয়েছি। আমি বুঝতে পারছি আপনি কোন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন। দেখুন, আমি ভুল করে অন্য নাম্বার ডায়াল করে ফেলেছি। হয়তো হয়তো এটাই ভাগ্য। ওপরওয়ালা হয়তো এইভাবেই একসাথে করতে চাইছেন দুজনকে। হয়তো আমি এভাবেই আপনাকে খুশি করে রাখতে পারবো। কি বলতে চাইছেন আপনি? আমি আমার জীবন নিয়ে খুবই হতাশ হয়ে পড়েছিলাম। ঠিক তখনই এই লোকটা হঠাৎ আমার জীবনে আশা নিয়ে আসে। তোর সাথে বাবুর রং নাম্বারের কারণে আলাপ হয়, তারপর ওর সাথেই পালালি? আমি দেখা করেছিলাম ওর সাথে। আমি একটা ভালো জীবন খুঁজছিলাম,
আর ও আমায় কথা দিয়েছিল এরকম একটা জীবন দেবে। কিন্তু ওর সাথে বিয়ে করার পরেই আমি জানতে পারলাম যে ও 1 নম্বরের মিথ্যেবাদী। ও আমাকে বলেছিল যে ও 3টে ট্রাকের মালিক। আমি আর কথা বিশ্বাস করেছিলাম। নিজের জীবনের ওপর বিরক্ত হয়ে, অভাবে বিরক্ত হয়ে ওর সাথে পালিয়ে গেলাম। কিন্তু ওর সাথে বিয়ে করার পর আমি জানতে পারলাম ওর কাছে 3টে তো দূরে থাক, একটাও ট্রাক নেই। ও একটা সাধারণ ট্রাক ড্রাইভার। খুব বড় ভুল করে ফেলেছি আমি। ওর অবস্থা তো রমেশের থেকেও খারাপ ছিল। অন্তত রমেশ আমাকে, নিজের পরিবারকে ভালো তো বাসতো। রমেশের সঙ্গে আমি সত্যি কতটা ভালো ছিলাম আমার এই নোংরা কাজটা করার পর জানতে পারলাম। কান্তা দেবীকে তুই মেরেছিস? খুব বড় ভুল করে ফেলেছি আমি। ওর অবস্থা তো রমেশের থেকেও খারাপ ছিল। অন্তত রমেশ আমাকে, নিজের পরিবারকে ভালো তো বাসতো। রমেশের সঙ্গে আমি সত্যি কতটা ভালো ছিলাম আমার এই নোংরা কাজটা করার পর জানতে পারলাম। কান্তা দেবীকে তুই মেরেছিস? আরে বৌমা, বৌমা, আমরা মন্দিরে যাচ্ছি। ফিরতে ফিরতে 4টে বাজবে। হ্যাঁ, ঠিক আছে। খাবার। তুই প্ল্যান করেছিলিস। ও একলা মহিলা, বাচ্চাও নেই, স্বামীও নেই। ও নিরুদ্দেশ হলে কেউ খোঁজও করবে না। জেঠিমা, ওই বাটিটা দিন। আমি খুব স্বার্থপর হয়ে গিয়েছিলাম। প্রতিদিন ওনাকে আমি খাবার দিতে যেতাম, কিন্তু ওই দিন জানি না হঠাৎ কি হয়ে গেল। আমি শুধু নিজের স্বার্থের কথাই ভাবছিলাম। অনেক বয়স ছিল ওনার। আমি যখন ওনার গলাটা টিপলাম, উনি চিৎকারও করে।
বাবু, কোথায় আছো তুমি? বুঝে উঠতে পারছি না তোকে ঠিক কি করা উচিত। রাজু, 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 ক্ষমা চাওয়ার যোগ্যতা নেই আমার, আর তোমার কাছে সহানুভূতির আশা করা মানায় না। কিন্তু একটা কথা বলতে চাই, যে আমি ভুল করেছি। আমার কাছে যেটা ছিল না আমি সেটা নিয়েই আফসোস করেছি, কিন্তু যে জীবনটা আমার সামনে ছিল, যা কিছু আমার কাছে ছিল, আমি কখনো তার কদর করিনি। হংসাকে পুলিশ হেফাজতে নেওয়া হয় আর রমেশ এবং তার বাবাকে ছেড়ে দেওয়া হয়। হংসার পরিবার অবাক হয়ে গিয়েছে। ওনাদের বিশ্বাসই হচ্ছে না যে ওনাদের মেয়ে শুধুমাত্র উচ্চাকাঙ্ক্ষার জন্য এত দূর পর্যন্ত যেতে পারে। হংসার দ্বিতীয় স্বামী বাবু মাইয়ারকে বহুবার জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু মনে হয় যে সে শুধু হংসার সঙ্গে পালানোয় সঙ্গ দিয়েছিল। এই খুনটার বিষয়ে সে কিছুই জানতো না। এই কেসটার বিচার এখনো চলছে, কিন্তু হংসাকে জামিন দেওয়া হয়েছে। হংসার জন্য জামিনের আবেদন অন্য কেউ করেনি, বরং রমেশ করেছিল। রমেশ সবকিছু ভুলে গিয়ে হংসাকে আবার আপন করে নেয়। আপাতত হংসা রমেশ আর তার পরিবারের সঙ্গে ওই বাড়িতেই আছে। নদীর ওপার সবসময় সুন্দর মনে হয়, অন্যের থালার ঘি সবসময় বেশি মনে হয়। হংসা আজ অনুশোচনা করছে, সে নিজের ভুল বুঝতে পারছে। এই অপরাধটা করার পর হংসা বাবু মায়ের সঙ্গে যখন নতুন জীবন শুরু করে, তখন সে বুঝতে পারে যে বাবু মায়ের সঙ্গে জীবন কোনো দিক থেকেই উন্নত নয়, বরং পরিস্থিতি তখন আরো খারাপ ছিল। ওকে তখন মিথ্যে আর অপরাধ বোধের সঙ্গে বাঁচতে হচ্ছিল। একজন নির্দোষ বয়স্ক মানুষকে হত্যা করার অপরাধ আর নিজের স্বামীকে ছেড়ে আসার অপরাধ, যার ফলে তার জীবন আর জীবন মনে হতো না। আকস্মিকভাবে একজন চাওয়ালা তাকে হাইওয়েতে দেখে আর একটা বড় মামলার মীমাংসা হয়। সত্যিটা প্রকাশ পায়। সেই সঙ্গে গ্রামের পঞ্চায়েত প্রধান গ্রাম থেকে এক বয়স্ক মহিলার নিখোঁজের কথা জানতে পারেন। তিনি পুলিশকে খবর দেন, আর এই ঘটনাক্রম থেকেই একটা ভয়ঙ্কর অপরাধ আর ষড়যন্ত্রের পর্দা ফাঁস হয়। এটা আরও একবার প্রমাণিত হয়ে গেল যে নিজের জীবন ভালো করার জন্য আপনি অন্য কারো ক্ষতি করলে তার ফল আপনাকে ভুগতে হবে। অপরাধ কখনোই লাভজনক হয় না। আপনাদের সঙ্গে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল 10 থেকে আরও একটা নতুন কেসের সঙ্গে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর মনে রাখবেন, অপরাধ থেকে কখনো কোনো লাভ হয় না। জয় হিন্দ।